আসসালামু আলাইকুম স্যার। সালাম। জাস্ট আমি ঢুকেছো, আসলে সময় ঢুকলে সবাই মাগরিবের আজান পর্যন্ত টাইমটা নষ্ট হয় না, কিন্তু ঢুকতে দেরি করছে। আজকাল সবাই 15 মিনিট নামাবে, ঢুকতে দেরি করছে। ঢুকেছে। আজকে তো মুমতাহিনাদের ওখানে ইলেকট্রিসিটি নেই, তোমাকে বলেছে রিথি? স্যারও হ্যাঁ বলছে আজকে 5টা। ফার্স্ট টু লাস্ট সব স্ক্রিনশট নিয়ে ওকে ঢুকিয়ে দিও। আজকেরটা আবার খুব বুঝানোর বেশি বিষয় নেই, আজকেরটা অনেকটাই তোমাদের লেকচার নির্ভর জিনিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবং নোট নির্ভর জিনিস আজকের ওগুলো। হ্যাঁ, কাজে দিলেই পেরে যাবে, অসুবিধা হবে না। আমরা নোটের জন্য শিটের পেজে চলে যাই। দেখো, actually we have already completed various items of our first paper and 6 kinds of sentences we have tasked. We have tasked our question number 1 MCQ A, question number B, 1 view, B is question answer. Mumtahina আসতে পেরেছে তো। So number 1 MCQ A, number B 1A B question answer. Assalam. Number 2, we know that it is flowchart or information transfer. Number 3, summary. And number 4 and 5, clues and without clues. And number 6, we have already tasked, rearrange. Now I like to go to your writing part of your first paper, because I like to have an exam at the last of this month. And this is why I will give you today the syllabus of the monthly test. And before that, I like to touch our writing side of our first paper question. And in our writing side, the very much new item is for you, the theme of poem in writing side first paper. Okay, and luckily we have got our lesson 3 and 4 in unit 2 with thematic or summary based comprehension. We have got it in lesson 3 and 4. So the bat and ball has been matched. ব্যাট বল এক হয়ে গেছে। আমিও জাস্ট তোমাদেরকে 6টা আইটেম দেখিয়ে ফেলেছি ফার্স্ট পেপারের। 6টা আইটেম দেখানোর পরেই আমি রাইটিং পার্টে হাত দিতে যখন যাব, ঠিক সেই সময় আমাদের রিডিংটাও দেখা গেছে যে ইউনিট 1 এর 3টা লেসন শেষ করার পর ইউনিট 2 তে এসে যে 4টা লেসন পেলাম, 4টা লেসনের প্রথম 2টা আমাদের হয়ে গেছে কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত। প্রথমটা ছিল যে সিটিং অন দ্য ড্রাইভিং সিট, ওইটা। আরেকটা হলো আমাদের ট্রাফিক জ্যাম, এই দুটা। এরপরে যে দুটো আইটেম পেলাম ইউনিট 2 তে লেসন 3 and 4, একটাতে পেয়েছি পোয়েম, যার থেকে আমি তোমাদেরকে থিম দেখাতে পেরেছি। আরেকটা পারবো আর কি আজকে দেখাতে। আরেকটা পেয়েছি শর্ট স্টোরি, যেখান থেকেও থিম আসে। অর্থাৎ ওই মাপের পোয়েম বা স্টোরি থেকে থিম আসবে পরীক্ষাতে। এটা ফার্স্ট পেপার কোশ্চেনের 11 নাম্বার কোশ্চেনটাতে থাকে, এবং এতে মার্কস থাকে 8। ঠিক আছে, এতে মার্কস থাকে 8, এবং এই থিমটা কমন আসার সম্ভাবনা খুব কম। শর্ট স্টোরি কিংবা আমাদের কবিতাটা আনকমন আসবে। বাট লেটস স্টার্ট উইথ দ্য টেক্সচুয়াল থিম অ্যান্ড সামারি। সামারি উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড। সামারি আমরা করেছি, লেসন 2 পর্যন্ত যা করেছি আমাদের সামারি প্র্যাকটিস অনেক হয়েছে। আজকে আমরা থিমের প্র্যাকটিস করব। বাট you may have the confusion between theme and summary. তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে স্যার কোশ্চেন নাম্বার 3 তে যে সামারি আসে একটা প্যাসেজের উপরে, মার্কস থাকে 10, সেটা কেমন লিখবো, আর কোশ্চেন নাম্বার 11 তে যে একটা থিম আসে সেটা কেমন লিখবো। কোশ্চেন আসতে পারে না এই কথাটা। আমি একটু অ্যাডভান্স কোশ্চেন বলে দিলাম তোমাদেরকে, এই কোশ্চেনটা তোমাদের মাথায় আসবে এক সময়, আমি আগে এনে দিলাম। তোমরা যখন 11 নাম্বার কোশ্চেন করাবো তখন বলে স্যার সামারি করে তো প্যাসেজ লিখেছি, তো তাহলে এটার নাম থিম বলছেন কিনা, 11 নম্বরে আমরা থিম লিখবো, ওটা তো সামারি, তাই মনে হবে তোমাদের কাছে। এবং ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার খাতা কিন্তু লিটারেচার সাইড স্যাররা অত্যন্ত স্ট্রিক্টলি দেখে ইন্টারমিডিয়েটে। ঠিক আছে,
এখানে থিম এন্ড সামারি যদি তোমার ভুল ভ্রান্তি হয় কেটে 0 দিয়ে দিবে। এই জন্য একটু বি সিরিয়াস ফর ইউর থিম এন্ড সামারি। So to make the theme of our lesson 3 unit 2, কত নম্বরে থাকে? 11 নম্বরে বললাম থিম থাকে, আর সামারি আমরা 3 নম্বর আগে পেয়েছি। So to start our theme with the lesson 3 unit 2 in our serial reading, I like to have a definition to you, because if you can differentiate these two items, so what is the theme and what is the summary, then you will be able to make the correct answer. So number 11 এর জন্য তোমরা যে থিম লিখবা সেটা either on short story or on poem, যে কোনোটা আসতে পারে। তার জন্য আমাদের সংজ্ঞাটা একটু পড়ে নিই। পরীক্ষায় সংজ্ঞা আসবে না, কিন্তু যাকে তুমি লিখছো তাকে যদি না জানো ওইভাবে লিখতে পারবে না, তখন মার্কস উঠবে না। এই সংজ্ঞাটা শিখে ভালো, এটার স্ক্রিনশট নিয়ে নাও, যেভাবে আছে ঠিক এইভাবে স্ক্রিনশটটা নাও। লেখা আছে থিম, a theme in writing is the underlying idea behind an article or story that unifies its words into a coherent whole. একটা থিম হচ্ছে কোনো রাইটিং এ বা লেখাতে এর অন্তর্নিহিত, অন্তর্নিহিত ধারণা, ঠিক আছে, আন্ডারলাইং আইডিয়া বা অন্তর্নিহিত ধারণা। behind an article or story, article means any items of literature, এই জন্য যে কোনো আর্টিকেল বলতে পারে, পোয়েম হতে পারে, ওটা একটা ড্রামা হতে পারে, নভেল হতে পারে, আবার স্টোরি হতে পারে। behind an article or story, স্টোরিটাকে আলাদাভাবে একটু উল্লেখ করেছে, আর আর্টিকেল স্টোরি আর্টিকেলের মধ্যেও পড়ে। আর্টিকেল means any items of the literary writing. তো behind an article or story that unifies its words, যেখানে এর শব্দগুলোকে একত্রীভূত করে, in a coherent whole, মানে একটা সাজানো সামগ্রিকতায়। সাজানো মানে কি, যার পরে যা আসবে সেটা, ক্রমান্বয়ে। The theme has been called the muscle or the vehicle of a story. একটা গল্পের মাংসপিণ্ড কিংবা গল্পের একটা যানবাহন যদি ধরতে চাও, একটা যন্ত্র বা ইঞ্জিন যদি ধরতে চাও, সেটা হচ্ছে থিম। It can be made explicitly, usually in business correspondence. Explicitly means বাহ্যিক ভাবে। It can be made, এটাকে বাহ্যিক ভাবে দেখা যেতে পারে ইউজুয়ালি ইন বিজনেস করেসপন্ডেন্স, যখন আমরা বাণিজ্যিক ভাবে কোনো যোগাযোগের কিছু লিখি, অথবা টেকনিক্যাল রাইটিং, কোনো যান্ত্রিক কিছু লিখি, অ্যান্ড এডিটোরিয়ালস, আমরা যখন কোনো ছোট্ট এডিটোরিয়াল লিখি বা কোনো থিম লিখি পত্রিকার ভিতরে। তোমরা যে পেপারটা পড়ো, পেপারটা বলো স্যার, এটার কোশ্চেনটা মানে কি হবে, মানে বুঝবো কেমনে? বুঝার জন্য এত কিছু করছি, দেখো আমি আগাইতে থাকি। তো বলছে এখানে এডিটোরিয়ালটা, তোমরা যে পেপার পড়ো ওই পেপারের যেখানে দেখবা ক্রিটিসিজম আছে, 3-4টা পৃষ্ঠা কলাম থাকে, দেখবা কলামের ঠিক বাম পাশে পেপারটার নাম লিখে একটা বিষয়ের সেন্ট্রাল আইডিয়া বলা হয়। তুমি যে পেপারের যে পেজে দেখবা যে ছদ্মনামে বা সরাসরি নামে বড় আর্টিকেল আছে, সমসাময়িক বিষয়ে আর্টিকেল থাকে মাঝখানে, ঠিক আর্টিকেলের বাম পাশে পেপারে দেখবা, যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, আমার যে একদম হোয়াইট অংশটা আছে না, এই অংশটার মতো পেপারে একটা জায়গা থাকে, দেখবো বাম পাশে ভিতরের পেজে বাম উপরে লেখা থাকে দ্য ডেইলি স্টার বা দ্য প্রথম আলো, এরকম লেখা থাকবে। লিখে এই জায়গায় সম্পাদকীয় লেখা থাকবে। সম্পাদকীয় মানে এডিটোরিয়াল আর কি। সম্পাদকীয় তো দেখবে একটা সেন্ট্রাল আইডিয়া নিয়ে লেখা থাকে, যখন যেটা চলে সেটা নিয়ে। হয়তোবা আমাদের এখানে পুরাতন ঢাকায় নিমতলিতে আগুন লাগলো, এই আগুনের উপরে নিউজ তো পেপারে হয়েছে, এখানে একটা সচেতনতামূলক কথা, আহ্বান, একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে লিখে দেয়, ঠিক আছে। অথবা প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে ওদের দুর্ঘটনা নিয়ে একটু সেন্ট্রাল আইডিয়া লিখলো, যে এখান থেকে আমাদের এই ঘটেছে, আমাদের সচেতন হওয়া উচিত। দিস ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া। এটা আমাদের বিজনেসের ক্ষেত্রেও বলতে পারি সংক্ষেপে, আমরা কোনো প্রযুক্তিগত কিছুতে বলতে পারি, পেপারের ক্ষেত্রে বলতে পারি, সম্পাদকীয়তে, আবার আমাদের কোনো আর্টিকেল বা স্টোরিতেও বলতে পারি। কোশ্চেন কেমন আসবে একটু পরে দেখাচ্ছি, তার আগে সামারি তো দেখেছো কোশ্চেন কেমন আসছে, সামারি করেছো যে, সেই সামারির সংজ্ঞাটা দেখো। উপরের আর নিচের সাথে মিল থাকলে কিন্তু নাম্বার কেটে যাবে, উপরেরটা নিচেরটা পার্থক্য হতে হবে। এই সামারি যে শর্ট ওভারভিউ, দেখো কথাটা ওভারভিউ, আর এখানে লেখা আছে আন্ডারলাইং আইডিয়া, খেয়াল করছো কথাটা, আন্ডারলাইং আইডিয়া, এটা হচ্ছে ওভারভিউ অফ দ্য মেইন পয়েন্টস অফ এ টেক্সট, টেক্সটের মেইন পয়েন্ট গুলোর একটা উপরি ধারণা, আর ওটা ছিল অন্তর্নিহিত ধারণা, এটা মাথায় রেখো। The purpose of a summary is to quickly give the reader or listener an idea of what this material is saying. একটা
বিষয় সম্পর্কে সংক্ষেপে পাঠককে বলে দেওয়া এই বিষয়টা কি বলছে, আর এটা হচ্ছে ভেতরের মূল উদ্দেশ্যটা বলে দেওয়া। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাপোজ তুমি ট্রাফিক জ্যাম সম্পর্কে যেটা পড়েছো, আজকে তোমরা আমাকে কাছে যে সামারি পাঠিয়েছো, এই সামারির সাথে আমার দেখা সামারি, যেটা লেখা সামারি, এটা যদি আমি আজকে দিয়ে দিতে পারি তাহলে তোমাদের ম্যাচিং করতে গেলে দেখবা যে আমি ওটাকে শর্ট করেছি, সেন্ট্রাল আইডিয়া বলি নাই। শর্ট মানে কি, আমি ফার্স্টে ওইখানে ওইভাবেই লিখেছি যে একজন স্পিকার ট্রাফিক জ্যামে বসে আছে, এরকম একটা অবস্থা প্রেক্ষিতে পড়েছে, পড়তে গিয়ে সে জরিপের কথা বললো যে ঢাকা সিটিতে নাকি এইরকম এরকম জ্যাম হয় এবং এই জ্যামের মাত্রা বেড়ে গেছে, তাতে জ্যামটাকে সরাতে গেলে এই সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাকে যদি মেটাতে হয় সরকারকে এই করতে হবে বলে শেষ করে দিয়েছি। আর যদি আমি এটাকে সেন্ট্রাল আইডিয়া লিখতাম তাহলে লিখতাম যে ঢাকা শহর জ্যামে ভরে গেছে, জ্যাম থেকে যে কোনো প্রকারে বের হতে হবে, এর জন্য অনেক সমস্যা আছে যা সমাধান করতে হবে, বা শেষ। অর্থাৎ কথাটার মধ্যে দিয়ে আমার পার্থক্য বুঝতে পারছো? একটু খেয়াল করো যে সামারি বললে আমি কি করছি, ফার্স্ট মিডল এন্ড লাস্টের কথাগুলোকে একত্র করার চেষ্টা করছি, দুই একটা কথা লাগিয়ে দিচ্ছি, মূল বডিটাকে ছোট করে দিচ্ছি। আর অনেকটা তুমি বলতে পারো, তোমরা যে বাসায় দেখেছো না, সারাংশ, হ্যাঁ, তোমরা যে সারাংশ যা সারমর্ম তা, ঠিক আছে, সারমর্ম সারাংশ বা সামারি। তো তোমরা যে বাসায় কখনো রেখেছো বা মেলায় গেলে দেখেছো, তোমাদের যে গাছকে ছোট করে রাখে না, ওটাকে কি গাছ বলা হয়? ছোট করে গাছ রেখে দেয় যে বড় গাছ, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট না, বড় গাছকে ছোট করে রাখে। ওই ইয়েটাকে ভুলে গেলাম, তোমাদের ইন্টারমিডিয়েটের আগেকার বইটাতে ছিল, আমি খুবই কমন টার্ম এমন মাথায় আসছে না আমার। গাছকে শর্ট বানায় রাখে আর বড় হতে দেয় না গাছটাকে, ঠিক আছে? একটা বড় বট গাছকে দেখো, ছোট্ট একটা বট গাছের মতো আকার হয়ে আছে, কিন্তু ওটা অনেক বছর বয়স, 60 বছর বয়স, কিন্তু ওটা এতটুকুই হয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বনসাই, হ্যাঁ, বনসাই গাছ, ঠিক আছে? যে কোনো গাছকে শর্ট করে রাখাটাকে বলা হয় বনসাই। তো সামারি ইজ বনসাই, অর্থাৎ তুমি টোটাল গাছটাকেই দেখতে পাচ্ছ, কিন্তু ছোট আকারে দেখছো। হ্যাঁ, ওখানে তুমি পাতা, কাণ্ড, ফুল, মূল সব দেখতে পাবে। আর সামারি না করে যদি আমি এটাকে গাছটার যদি আমি থিম বলতাম, তাহলে গাছটার থেকে একটা নির্যাস হয়তো বের করে তোমাকে দিতাম, এই দেখো তোমার অমুক গাছে বা তুলসী গাছের এই যে রস নাও বা পাতা নাও বা এই যে কাণ্ডটা নাও, ঠিক আছে, বা এটা ডালটা নিয়ে যাও, এটা লাগালে আরেকটা গাছ হবে, তাই বলতাম। অর্থাৎ থিম হচ্ছে ওটার সেন্ট্রাল পার্ট, ওটাকে নিয়ে তুমি একটা আম গাছের বীজকেও আমি থিম বলতে পারি, কারণ বীজটা লাগালে একটা গাছ হবে, ঠিক আছে? একটা আমি হাড়বাকসের পাতা বা তুলসী পাতার গাছের ডাল নিয়ে লাগালেও গাছ হবে, ওই ডালটা কেটে দিলে ওটা হচ্ছে থিম। হ্যাঁ, ওটা পার্ট কাটছে না, ওটা এমন একটা জিনিস কাটছে যেটা লাগালে আবার গাছ হয়, মানে ওটা সেন্ট্রাল পার্ট নিয়ে এসেছি আমি। হ্যাঁ, আর থিম না বলে যে সামারি বলি, তখন কিন্তু সেন্ট্রাল পার্ট এনে দেখালে নাম্বার কেটে দিবে। তখন সামারি মানে বনসাই গাছের মতো পুরো বট গাছটাই আমি দেখতে চাই, কিন্তু ছোট আকারে দেখতে চাই। হ্যাঁ, আর থিম হচ্ছে তখন যদি পুরো বট গাছ দেখাতে যাও তাহলে কেটে দেবে নাম্বার। তখন থিম হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, অমুক গাছে ডাল লাগালে হয়, ডালটা নিয়ে আসো, যেমন অমুক গাছে বীজ লাগালে বীজটা নিয়ে আসো, ওটা সেন্ট্রাল আইডিয়া। কথাটা কি একটু ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? দুটো পার্থক্য একটু বলো আমাকে। গুড। তোমরা ট্রাফিক জ্যাম পর্যন্ত যা কিছু লিখেছো এতদিন সামারি লিখেছো, তার মধ্যে টোটাল আইডিয়াটাই ছোট করে লিখেছো, ঠিক আছে? আর আজকে যেটা লিখবে, এই দেখো লেসন 3 তে আছে, তোমাদের একেবারে সিরিয়ালের সাথে মিলে গেছে। ইউনিট 2 এর আমরা লেসন 2 পর্যন্ত পড়েছিলাম, লেসন 3 ওখানে দ্য ট্রাফিক পুলিশ নামে একটা কবিতা আছে, ঠিক আছে? সেই কবিতা আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউনিট 3 তে। এই দেখো তোমাদের, এই দেখো ইউনিট 3 তে যাই, ইউনিট লেসন 3 তে যাই, লেসন 3 তে যাই, ইউনিট 2 নট ইউনিট 3, ইউনিট 3 এর লেসন 2 তে যাই। তোমরা কালকে লেসন 2 পর্যন্ত, লেসন 3 তে যাই, এই যে লেসন 3 এইটা, ঠিক আছে? তোমরা শেষ করলে কোথায় পড়াটা দেখবা, তোমাদের সিরিয়ালটাই দেখো, তোমরা এখানে শেষ করেছো, কালকে শেষ করেছো। এই যে এগুলো প্রশ্ন ছিল, ছোটখাটো প্রশ্ন, এই যে এখানে 60%, এই যে আমরা বলেছি না যে এত $US বিলিয়ন খরচ হবে। হ্যাঁ, whenever Bangladesh colleagues how long it would take to get somewhere, they always gave 2 answers: without traffic maybe 15 minutes, with traffic who knows. ট্রাফিক বা যানবাহন না থাকলে 15 মিনিট ঢাকা থেকে আরেক পাশে যাওয়া যাবে, আর যানবাহন থাকলে না জ্যামে পড়ে কতক্ষণ লাগবে জানি না, এই বলে কালকে ফিনিশিং দিয়েছিলাম, মনে আছে?
তারপরে তোমাদেরকে সামারাইজেশনের একটা কাজ দিয়েছি, তোমরা ওটা করেছো, ওটা আমি চেক করা আর তোমাদেরকে আনসার আমার কাছে দিয়ে দেওয়া, এই কাজটা মাঝখানে আছে। এখন আমরা লেসন 3 তে আসছি। লেসন 3 তে এসে দেখছি যে বাহ, আমি একটা টাইম মতো পেয়ে গেছি। যখন আমার 6টা আইটেম শেষ টাচ করা, এখন বাকি লেসন গুলো দেখে দেখে ওগুলো আইটেম আবার প্র্যাকটিস করতে হবে। ঠিক 11 নম্বর আইটেম বাকি 5টার মধ্যে যে আছে রাইটিং, সেই 11 নম্বর আইটেমের জিনিস পেয়ে গেছি লেসন 3 তে, দ্য ট্রাফিক পুলিশ। আমরা আজকে আগে এই কবিতাটা পড়বো। মুমতাহিনার কোশ্চেনটা যেটা, সেটার আনসার দিচ্ছি, সবার জন্য আনসারটা দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এইভাবে নিচে কবিতা থাকবে, আর এখানে কোশ্চেন নাম্বার 11 লেখা থাকবে। 11 লিখে ওই জায়গাতে তোমার লেখা থাকবে যে গিভ দ্য বা রাইট এ থিম অফ দ্য ফলোইং পোয়েম। আর কিছু লেখা থাকবে, খুব সহজ কথা লেখা থাকবে। ব্র্যাকেটে একটা কথা লেখা থাকবে, নট মোর দেন 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডের বেশি নয়। তো 50 ওয়ার্ডে একবারে কাটাই কাটাই না হলেও 45 থেকে 60 65 পর্যন্ত লিখলে চলবে, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমরা কবিতার আজকে পড়ি আমাদের সিরিয়ালে। এসএসসি তে কবিতা পড়তে হতো, শিখতে হতো না। এইচএসসি তে কবিতা পড়তেও হবে, শিখতে হবে, কারণ কবিতা থেকে সেন্ট্রাল আইডিয়া বা থিম আসবে। কমন এলেও খুবই ভালো বইয়েরটা, কমন না এলে কবিতা মুখস্থ করতে হবে, মুখস্থের মতো প্রায়। কমন না এলে কবিতা থেকে এই যে তুমি থিম লিখে লিখে অভ্যস্ত হচ্ছ, তখন আনকমনটাও দেখে এইভাবে থিম লিখতে পারবা, না দেখা জিনিসটাই। এইভাবে আমরা এই জন্য কিছু ইম্পর্টেন্ট আমি বেছে বেছে তোমাদেরকে করাবো, বইয়ের সবগুলো করাবো, আর বইয়ের বাইরে আমি কিছু ইম্পর্টেন্ট করাবো, দেখবা হয়তো কমন পেয়ে যেতে পারো। তো লেসন 3 দ্য ট্রাফিক পুলিশ। হ্যাঁ, বলেছে যে অ্যামিডাট কিলার স্পিডস আই স্ট্যান্ড। অ্যামিডাট বলতে অ্যামিডেস্ট, নট অ্যামিডাট, অ্যামিডেস্ট। অ্যামিডেস্ট কেন বলছে? অ্যামিড, অ্যামিডের পুরাটা হচ্ছে অ্যামিডেস্ট। অ্যামিডেস্ট বা অ্যামিড মানে হচ্ছে অ্যামং, AMONG। কেউ যদি তোমরা আজকে ছোটখাটো তো খুব বেশি নেই, চাইলে তোমরা মিনিং লিখে রাখতে পারো। ঠিক আছে, অ্যামিডেস্ট লিখে রাখো, অ্যামং, অ্যামং বা ভেতরে, কোনো কিছু ভেতরে হলে আমরা অ্যামিডেস্ট বলি। হ্যাঁ, অ্যামং বা ভেতরে, অ্যামিডেস্ট। ভোকাবুলারি বলে হেডলাইন দাও, তার আগে লেখো ইউনিট 3 লেসন, ইউনিট 2 সরি, ইউনিট 2 লেসন 3 লিখে হেডলাইন দাও দ্য ট্রাফিক পুলিশ। লিখে একটা শব্দ লিখো, অ্যামিডেস্ট মানে অ্যামং বা ভেতরে। অ্যামিডেস্ট কিলার স্পিডস আই স্ট্যান্ড, অর্থাৎ যে ঘাতক গতিশীল বাহনগুলির মধ্যে আমি দাঁড়িয়ে থাকি। ফেসিং দ্য ট্রাফিক, যানবাহনগুলির মুখ করে, ওদের মুখের দিকে তাকিয়ে, যানবাহনগুলোর দিকে ফিরে। স্ট্রেচিং মাই হ্যান্ড, আমার হাতটাকে প্রসারিত করে। স্ট্রেচ লেখে রাখো, প্রসারিত করা, STRETCH, স্ট্রেচ। স্ট্রেচিং মাই হ্যান্ড, আমার হাতটাকে প্রসারিত করে। আই এম সিন অন কিডস বুকস, বাচ্চাদের বইয়ে আমাকে দেখা যায়। হ্যাঁ, এই যে তোমাদের বইয়ে যেমন ছবি দিয়ে দিয়েছে, এরকম আরো বাচ্চাদের বইয়ে বলছে আই এম সিন অন কিডস বুকস, বাচ্চাদের বইয়ের ভিতরে আমাকে দেখা যায়। অ্যাজ কার্টুনস এভরিহোয়ার, সব জায়গায় আমাকে কার্টুন করে আঁকে রেখে। এডুকেটিং পিপুল, মানুষকে শিক্ষিত করা, অ্যান্ড আস্কিং দেম, তাদেরকে বলা, টু বি অ্যাওয়্যার, সচেতন হওয়ার জন্য, অফ দ্য ইরেটিক ট্রাফিক, বিরক্তিকর যে ট্রাফিক গুলো, যানবাহন যারা তোমার ভিতরে ইরিটেশন তৈরি করে। হ্যাঁ, ইরিটেটিক, বিরক্তিকর ট্রাফিক বা যানবাহন। অ্যান্ড দ্য সাইনবোর্ডস, আর যা কিছু সাইনবোর্ড দেখা যায়। সিন অন, যা কিছু দেখা যাচ্ছে, অলমোস্ট অল দ্য রোড, সারা রোড ধরে সাইনবোর্ড আর ট্রাফিক দেখা যায়। যে একদম এমিডস মানে কি জানি বললেন, ভেতরে বা মধ্যে। সারা রাস্তা ধরে সাইনবোর্ড বা যানবাহনের ভিতরে দাঁড়িয়ে থেকে আমি মানুষকে দাঁড়িয়ে থেকে সচেতন করি, মানুষকে শেখাই, এবং আমাকে পাওয়া যায় কার্টুন বইয়ের ভিতরে, বাচ্চাদের বইয়ে। ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকি মারাত্মক গতিসম্পন্ন ক্ষিপ্র ঘাতক যানবাহনগুলির ভেতরে, সামনে, মধ্যে, ওদের যানবাহনগুলির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি। এই প্রথম স্ট্যান্জার অর্থ এটা। অর্থ শব্দগত বলেছি, বাক্যগত বলেছি, লিখে রাখো। সো দ্যাট, যাতে, ইউ আর সেফ, তোমরা যাতে থাকো নিরাপদ। আই সি ইচ ওয়ান অফ ইউ, আমি তোমাদের প্রত্যেককে দেখি। বাট মাই সোয়েট, কিন্তু আমার ঘাম, ঠিক আছে,
মাই প্লাইট, আমার ক্লান্তি অন দ্য রোড, সিজ হু, কে দেখে? বলছে যে আমার যে দুর্দশা, হ্যাঁ, প্লাইটটা হচ্ছে দুর্দশা, আমার যে দুর্দশা, প্লাইট অর্থ লেখা রাখো দুর্দশা, হ্যাঁ, দুরবস্থা, আর সোয়েট মানে ঘাম, আমার ঘাম, আমার দুরবস্থা রাস্তার মধ্যে কে দেখে? আমি তোমাদের প্রত্যেকের দিকে তাকিয়ে থাকি। বি ইট সানি অর রেনি, রৌদ্রোজ্জ্বল দিন হোক আর বৃষ্টিযুক্ত দিন হোক, ফর ইয়োর সেফটি, তোমার নিরাপত্তার জন্য, আই মাস্ট বি ভিজিল অ্যান্ড অ্যাজাইল, ভিজিল লিখে রাখো নিশি পালন বা জাগর ক্লান্ত, জাগর ক্লান্ত মানে জাগ্রত ক্লান্ত, জেগে থাকার কারণে ক্লান্ত, এটাকে বাংলায় এক শব্দে লেখা যায় জাগর ক্লান্ত, বলতে জয়াকার গড়, ক্লান্ত, জাগর ক্লান্ত বা নিশি পালন, অর্থাৎ আমি যে এক নাগারে জেগে দাঁড়িয়ে থাকি, এই যে ক্লান্ত লাগে আমাকে দেখতে, তাই বলছে ভিজিল। আর অ্যাজাইল, অ্যাজাইল হচ্ছে আমি ক্ষিপ্র, চটপটে, গতিশীল, সবটাই বলতে পারো অ্যাজাইল। অ্যাজাইল হচ্ছে ক্ষিপ্র, চটপটে, গতিশীল। তাহলে আমি তোমাদের তাকিয়ে থাকি, সেটা সূর্যের আলোর দিন হোক বা বৃষ্টির দিনে হোক, হ্যাঁ, তোমাদের নিরাপত্তার কারণে আমি যদিও জাগ্রত থাকার কারণে ক্লান্ত থাকি, তবুও আমাকে চটপটে থাকতে হয়। অন দ্য মিডিল স্ট্যান্ডিং ইরেক্ট অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, বলছে যে অন দ্য মিডিল, মাঝখানে, স্ট্যান্ডিং ইরেক্ট, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড তো দাঁড়িয়ে থাকা, ইরেক্ট হচ্ছে সোজা হয়ে, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, যেমন ভাবে দাঁড়িয়ে থাকে বেহালার তারখানা, বেহালার তার দেখবা এক পার থেকে এক পার টান টান করে লাগানো থাকে, ঠিক আছে? ফিডল মানে বেহালার তার, তো এই যে বেহালার তারের মতো আমি দাঁড়িয়ে থাকি খাড়া হয়ে, সোজা হয়ে, এই সমস্ত যানবাহনের ভিতরে। ও মাই ইয়ার হার্টস, আমার কান আঘাতপ্রাপ্ত হয়, মাই হেড এক্স, আমার মাথা ব্যথা করে, ব্যথা করা। ও লুক এট দ্য ওয়েদার, আবহাওয়ার দিকে তাকাও, সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, বলছে এরকম অনিশ্চিত দিন, যে দিনকে নিশ্চয়তা করে বলা যায় না কেমন যেতে পারে। বাট আই ক্যানট সোয়ার্ভ, কিন্তু আমি পালাতে পারি না। সোয়ার্ভ হচ্ছে কোথাও থেকে পালিয়ে যাওয়া, বিচ্যুত হওয়া, সোয়ার্ভ হচ্ছে বিচ্যুত হওয়া, লেখা রাখো বিচ্যুত হওয়া, হ্যাঁ, আই ক্যানট সোয়ার্ভ, আমি বিচ্যুত হতে পারি না, ঠিক আছে? আই মাস্ট বি অন ডিউটি, আমাকে ডিউটি থাকতে হয়। আই কেয়ার ফর ইউর সেফটি, তোমার নিরাপত্তাকে নিয়ে আমার চিন্তা করতে হয়। বি ইট নয়েজি অর ডাস্টি, যতই তখন ধুলামুখ যুক্ত আর ময়লা যুক্ত হোক, কোলাহলপূর্ণ হোক, বাট ইন ইট সানি অর রেইনি, যতই সূর্যালোকিত বা রৌদ্রে বা বৃষ্টিতে ভেজার দিন হোক, আই মাস্ট বি অন ডিউটি, আমাকে কর্তব্যে থাকতেই হবে। আই কেয়ার ফর ইউর সেফটি, আমি তোমাদের নিরাপত্তা নিয়ে ভাবি। বুঝতে কোনো সমস্যা হয়েছে? বলো, অর্থ বুঝেছো? সব লিখেছো? আমার কাছ থেকে অর্থ লিখেছো, বাংলা অর্থ? জি স্যার। ওকে ফাইন, এখন আমি একটা না রিডিং দিব, নো বেঙ্গলি, অনলি ইংলিশ। স্যার, বলো। স্যার ফিডল মানে কি বলবো? ফিডল হচ্ছে বেহালার তার, হ্যাঁ, বেহালা, আর বেহালা গোত্রের অন্য তার, একটা লিখে রাখো বেহালা, পুরা বেহালাকে ফিডেল বলা যায়। আবার বেহালা টাইপের যে কোনো, যেমন একতারা থেকে শুরু করে দোতারা আছে, অনেক কিছু আছে, সেগুলোর যে কোনো তারকেও বলা হয়। এখানে এখানে তার বলা হয়েছে, এখানে তার মানে কি, বেহালার তার ভালো বাজতে গেলে দুই পাশে সুন্দর করে দেখে স্ট্রিং দিয়ে বারবার করে, দেখবা যে যারা গিটারিস্ট, হ্যাঁ গিটারিস্ট যারা ব্যান্ডের গান গাইতে আসে ইয়েতে, মঞ্চে, খোলা মঞ্চে লাইভ গাওয়ার আগে ওরা অনেকবার ঠিক করে, অনেকবার, ওদের ওই ওটা ঠিক করা দেখে বিরক্ত লেগে যায়, ঠিক আছে? বারবার শব্দ করে, মাইকে অ্যাডজাস্ট করে, আবার ঠিক করে, আবার ঠিক করে, ওটা ঠিক না হবে ওরা গান শুরু করে না। তো ওটা এইরকম টান টান থাকে, ওই রকম ভাবে আমাদের ট্রাফিককেও তাই থাকতে হয়, নইলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। Okay, let's read again. Lesson 3, the traffic police. Amidst killers' peace I stand, facing the traffic, stretching my hand. I am seen on kids' books and as cartoons everywhere, educating people and asking them to beware of the erratic traffic and the signboards seen on almost all the roads. So that you are safe, I see each one of you, but my sweat, my plight on the road says who? Be it sunny or rainy, for your safety I must be vigil and agile, on the middle, standing erect as feet as a fiddle. Oh, my ear hurts, my head, oh, my head aches,
oh, look at the weather, such unpredictable days, but I cannot swerve. I must be on duty. I care for your safety, be it noisy or dusty, be it sunny or rainy. I must be on duty. I care for your safety. এটাকে স্ক্রিনশট নাও, গল্পকে যেভাবে স্ক্রিনশট নাও, কবিতার স্ক্রিনশট নাও, শুধু শেখার জন্য শেখা তা নয়, উপভোগ করার জন্য শিখবা, স্যার একটু নিচে ভালো নামান। লাগবে। আর তোমাদের যেটা স্কুল কলেজে কম্পিটিশন হয় কবিতার, ইংলিশ পোয়েম, ছোট্ট হিসেবে কবিতা হিসেবে চমৎকার এটা দেওয়ার মতো একটা কবিতা, মুখস্থ করে ফেলবা, এটা স্কুল কলেজে দিয়ে দিবা অনুষ্ঠানে। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা নিচের যে দিকে নামান। আচ্ছা নিচের দিকে বলতে ট্রাফিক পুলিশ নামটা সহ আমি দিতে যাচ্ছি এখানে, এই জন্য আমি আর নামাচ্ছি না। এটা টোটাল একটা স্ক্রিনশট। ওই দেখো সেফটি পর্যন্ত সুন্দর দেওয়া আছে, তুমি এইটুকু এর ভিতরেই নাও, যাতে কিছুতে এটা কোনো অংশ কেটে না যায়। হ্যাঁ, এইভাবে নাও, এই যে এরকম ভাবে নিয়ে নাও। বাসায় এটা মুখস্থ করবে। এটা থিম কিভাবে লিখতে হবে দেখাই দিচ্ছি। আমরা কি এখন এটার থিমে যাব? তোলা হয়েছে সবার? গুড। আজকে থিম আমি লিখে দিলাম, আরেকদিন আবার তোমাদের কাছ থেকে লিখে নেব অন্য একটা কবিতা। দেখো লিখে নিয়ে পরে নোট দিব। তোমরা কি এই সংজ্ঞা দুটা সুন্দর করে তুলেছো? ডেফিনিশন অফ সামারি এন্ড থিম। যে পরে কেউ পরে ঢুকলে এখন তুলে নাও। আজকে কি তাহমিদ ঢুকে নাই? তাহমিদ আছো? তাহমিদের সাউন্ড নেই। মশিউর তো এসছো দেখলাম, মশিউর এসছো তাই না? মিস্টার মশিউর। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এই থিম এন্ড সামারি ডেফিনেশনটা তুলে নাও। এটা মনের মধ্যে থাকলে লিখতে গিয়ে ভুল হবে না। আমরা একটা কথা মনে রাখবো, সামারি ইজ দ্য বনসাই অফ এ ট্রি, একটা বড় গাছের ছোট রূপ। আর থিম মানে বুঝবো, থিম ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ সামথিং, কোনো কিছুর ভেতরের কথা। তাহলে আমরা এখন অ্যাপ্রিশিয়েটিং স্টোরি। শুনো, তোমাদের যে পরীক্ষায় লাগবে রাইট এ থিম অফ দ্য পোয়েম অথবা অফ দ্য শর্ট স্টোরি, তাকে বলা হয় অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরি অর পোয়েম। এর নাম হচ্ছে অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে? প্রশংসা করা। আরেকটা শব্দ হচ্ছে ক্রিটিসাইজিং, ওটা এখানে নাই, ওটা তোমাদের করতে হবে না। ওটা অনার্স কেউ যদি ইংলিশে পড়ো পাবে, বা মাস্টার্সে গিয়ে পাবে। আমরা পেয়েছি যে আমরা এরকম কবিতাকে স্ক্যান করতে হতো, হ্যাঁ, যেটা তোমরা কবিতা নয় বাক্য স্ক্যান করতে পাবে। যারা বিভিন্ন সময়ে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ফেস করবে তাদেরকে যেমন মডিফায়ার্স এর মতো বাক্য স্ক্যান করতে দেওয়া হবে। স্ক্যান বলতে এরকম, এই যে আমার স্ল্যাশের মতো স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ভাগ করা থাকবে বাক্যটা, অথবা বাক্য থাকবে তোমাকে ভাগ করতে হবে, ভাগ করে লিখতে হবে এই অংশকে এই বলে, এই অংশকে এই বলে। এটা হচ্ছে যারা আইবিএ তে ভর্তি হবে তাদের জন্য। আর অ্যাপ্রিশিয়েটিং হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে যারা তোমরা পরীক্ষাতে লিখবে স্টোরি অথবা পোয়েমের থিম লিখবে, ওই থিম লেখাটাই অ্যাপ্রিশিয়েটিং। কারণ এখানে যা কিছু আছে তাই লিখে দেওয়া, থিম লেখা, তাই জন্য অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসার মধ্যেই থাকলা। আর আরেকটু যখন বড় হবে অনার্স বা মাস্টার্স লেভেলে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে যাবে, ওরা আমরা যেভাবে পড়ে আসছি ওরভাবে ওরা একটা কবিতা নিয়ে তখন ওরা ওটাকে অ্যাপ্রিশিয়েটিং অ্যান্ড অলসো ক্রিটিসাইজিং করবে। ওরা কবিতার মধ্যে ভালো মন্দ, কবিতায় কি কি আছে, কোথায় আরো কি কি কাজ লেগেছে ওরা লিখবে। যাই হোক, তোমরা এখন অ্যাপ্রিশিয়েটিং এর মধ্যে থাকলে অনলি থিম। আচ্ছা, এখন আমরা যে দেখতে পাচ্ছি যে এই জায়গাটায়, এক মিনিট আর আমি একটু ঠিক করি, এটা গ্যাপ না, গ্যাপ না, এটা হচ্ছে পৃষ্ঠা, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ নামে একটা কবিতা, তার আমি হেডলাইন দিয়েছি থিম অফ পোয়েম। তুমি থিম অফ পোয়েম কথাটা লিখে শুরু করতে পারো। আর সেই কবিতা যদি হেডলাইন থাকে তুমি হেডলাইন লিখতে পারো, থিম অফ পোয়েম, কবিতার নাম লিখে দিলে দ্য ট্রাফিক পুলিশ দিয়ে এই যে থিমটা এখন লিখবা। তো আমরা এখন থিমটা দেখি কেমন ভাবে লেখা যায়, সেন্ট্রাল আইডিয়াটা কি। থিম অফ পোয়েম এখান থেকে শুরু হয়েছে, তোমরা স্ক্রিনশটটা নাও, ও দুটো ভাগে নিতে হবে। তোমরা এখান থেকে নাও, এই যে এখান থেকে নাও, এখান থেকে শুরু করো, তাতে নিচে দুটো লাইন সহ। আচ্ছা, তারপরের থেকে আবার নিয়ে নাও, লাইক এর পর থেকে, লাইক এর পর থেকে নাও, লাইক এর, হ্যাঁ এই যে লাইক এর, হ্যাঁ স্যার একটু স্ট্যান্ডিং থেকে স্যার, স্যার উপর থেকে আরেকটু উপর থেকে দেই স্যার, তাহলে এখান থেকে দিয়ে দিই। হ্যাঁ বুকস, একটু উপর থেকে হ্যাঁ ইনাফ। এটা দিলাম যে উপরে একবার হয়েছে, তখন ডবল লাইন হলে দেখতে ভুল লাগবে, এই জন্য। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার পোয়েম তো দেওয়াই থাকবে তাই না কোশ্চেনের? কোশ্চেন কি পোয়েম দেওয়া থাকবে?
পোয়েম তো দেওয়া থাকবে, হ্যাঁ পোয়েম দেওয়া থাকবে। পোয়েমটাকে ওইটার বেসিস করেই তো লিখবো। থিম লিখতে হবে। পোয়েমটাকে বারবার পড়ে পড়ে থিমটাকে বের করে আনতে হবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটা রেগুলার যদি কোশ্চেন দেখে দেখে করো তাহলে পারবে, নইলে হঠাৎ করে পারবে না। ওকে দেখো বলো। থিমটা কত বড় লিখবো স্যার? 50 ওয়ার্ড, 50 ওয়ার্ডস। আমারটা অল্প বড় হয়ে থাকতে পারে। দেখো আমি এখানকার সেন্ট্রাল আইডিয়াটা লিখেছি এইভাবে, দ্য ট্রাফিক পুলিশের The traffic police works hard for our safety. যে কোনো রাইটিং, সামারি, থিম, কোশ্চেন আনসার, প্যারাগ্রাফ, কম্পোজিশন, যে কোনো রাইটিং এর একটা স্টার্টিং সেন্টেন্স থাকবে আর একটা কনক্লুডিং সেন্টেন্স থাকবে। কম্পোজিশনের বেলায় স্টার্টিং প্যারাটাই হচ্ছে স্টার্টিং ইন্ট্রোডাকশন, আর প্যারাগ্রাফের বেলায় কিংবা কোনো আনসারের বেলায়, থিমের বেলায়, সামারির বেলায় প্রথম সেন্টেন্সটা হচ্ছে টপিক সেন্টেন্স বা স্টার্টিং সেন্টেন্স। এটা থাকতে হবে, যার ভিতরে একটা শর্ট ব্রিফ একটা কথা লেখা থাকবে, পুরাটার ইমপ্রেশন বোঝা যাবে। দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্কস হার্ড ফর আওয়ার সেফটি। ঠিক আছে, এরপর শুরু করলাম। ডেসপাইট বিং প্রেজেন্টেড অ্যাজ কার্টুন অন কিডস বুকস। বাচ্চাদের বইয়ের মধ্যে, এই লাইনটা বুঝিনি। বাচ্চাদের বইয়ের ভিতরে কার্টুন হিসেবে উপস্থাপিত হওয়া সত্ত্বেও, despite being presented as cartoon on kids books, ওখানে দেখবা লেখা আছে কবিতার ভিতরে যে আমি বাচ্চাদের বইয়ের ভিতরে কার্টুন হিসেবে থাকি। despite being presented, উপস্থাপিত হওয়া সত্ত্বেও, despite মানে সত্ত্বেও, ইনস্পায়ার থাকলে অফ হতো, despite অফ হয় না, সত্ত্বেও কি হিসাবে as cartoon as kids books on kids books, বাচ্চাদের বইয়ের ভিতরে কার্টুন হিসেবে উপস্থাপিত হওয়া সত্ত্বেও he educates people, সে মানুষকে শেখায় about roads and rules, রোড সম্পর্কে এবং আইন সম্পর্কে শেখায়। স্ট্যান্ডিং ইরেক্ট ইন দ্য মিডল অফ দ্য রোড, রোডের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে, লাইক এ ফিডেল, বেহালার তারের মতো, দ্য ট্রাফিক পুলিশ বিকামস ভিজিল অ্যান্ড অ্যাজাইল, সে ক্লান্ত হয়ে যায় এবং সে তারপরেও দেখা যাচ্ছে যে ক্লান্ত হওয়ার পাশাপাশি ক্ষিপ্র হয়ে থাকে, আবার চটপটেও থাকে। ভিজিল মানে ক্লান্ত ঘুমের কারণে, আর অ্যাজাইল হচ্ছে ক্ষিপ্র বা চটপটে। But he cannot swerve from his duty, সে তার ডিউটি থেকে পালাতে পারে না। In the dust and dirt, এই যে ডিউটিতে যেটা ধুলো এবং ময়লার মধ্যে থাকে, to secure people, মানুষকে রক্ষা করার জন্য, নিরাপদে রাখার জন্য এই ধুলা এবং বালির ভিতরে তার যে ডিউটি, এই ডিউটি থেকে সে পালাতে পারে না। Being burned in the sun, সূর্যের মধ্যে বা সূর্যালোকে পুড়ে গিয়ে, and being drenched in the rain, এবং বৃষ্টির ভিতরে ভিজে গিয়ে, he obeys his duty, সে পালন করে তার ডিউটি, for people's safety, মানুষের নিরাপত্তার কারণে। এই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া। মন দিয়ে দেখো, ছাপা অক্ষর ফাঁকা ফাঁকা তাই বড় লাগছে, একটু এই লাইন থেকে ওই লাইনে ওই পৃষ্ঠায় গেছে তাই বড় মনে হচ্ছে, এটা কাছে লিখলে খুব ছোট্ট একটা লেখা। ঠিক আছে, এরকম ছোট্ট করে সেন্ট্রাল আইডিয়াটা লিখে দিতে হবে। পড়ে দেবো আরেকবার কিভাবে লিখলাম, আরেকবার পড়তে পড়তে আমরা আলোচনা করতে করতে এই পর্বটা শেষ হবে, একটু পরে আমরা সেকেন্ড লিংকে যাব। দ্য ট্রাফিক পুলিশ, আমি কি পড়লাম? দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্কস হার্ড ফর আওয়ার সেফটি, despite being presented as cartoon on kids books, he educates people about roads and rules. Standing erect in the middle of the road like a fiddle, the traffic police becomes vigil and agile. But he cannot swerve from his duty in the dust and dirt to secure people. Being burned in the sun and being drenched in the rain, he obeys his duty for people's safety. ঠিক আছে, তো এটা খুব চমৎকার করে আনসারটা করে রাখবে। আমি কবিতাটা তোমাদের আবারও দেখাচ্ছি, যারা তুলতে পারো না তুলে ফেলো এবং কবিতাটা মাথায় নিয়ে রাখো। এটা ইউনিট 2 এর লেসন 3 সিরিয়ালি। দ্য ট্রাফিক পুলিশ, amid a killer speeds I stand, facing the traffic, stretching my hand. I am seen on kids' books and as cartoons everywhere, educating people and asking them to be aware of the erratic traffic and the signboards seen on almost all the roads. So that you are safe, I see each one of you, but my sweat, my plight on the road sees who.
be it sunny or rainy, for your safety I must be vigil and agile, on the middle standing erect, as fit as a fiddle. Oh, my ear hurts. Oh, my head aches. Oh, look at the weather, such unpredictable days. But I cannot swerve. I must be on duty. I care for your safety, be it noisy or dusty, be it sunny or rainy. I must be on duty. I care for your safety. ঠিক আছে, এটা অনুযায়ী আমাদের এই থিমটা করা। নয়েজি কথাটা ওখানে বলেছে, সব কথা তো আমরা এখানে স্থান দিলে সেন্ট্রাল আইডিয়া হবে না, এই জন্য দেই নাই আর কি। আমি লিখেছি যে ইন দ্য ডাস্ট অ্যান্ড কি বলেছি ওখানে মিডল জায়গাটাতে, যে ইন দ্য ডাস্ট অ্যান্ড ডার্ট লিখেছি। হ্যাঁ, ইন দ্য নয়েজ কথাটা তুমি যদি লাগিয়ে দিতে চাও লাগাইতে পারবা, একটা শব্দ দিলে খুব একটা সমস্যা নাই। হ্যাঁ, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি কথাটা, যে ইন দ্য নয়েজ ডাস্ট অ্যান্ড ডার্টি, নয়েজ দিয়ে দিই এখানে। হ্যাঁ, NOI, নয়েজি বলেছে ওখানে নয়েজ দিয়েছি, NOIS। তোমাদের জন্য সকাল থেকে আমি তৈরি করছি, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। NOI হবে NOIS, নয়েজ। ইন দ্য নয়েজ থেকে, নয়েজি থেকে নয়েজ বানালাম, নাউন করলাম। ঠিক আছে, নাউন করলাম, এটাকে আমরা এখানে জি স্যার। নয়েজ, ডাস্ট এন্ড ডার্ট। হ্যাঁ, ডাস্টি থেকে ডাস্ট, ডাস্টি হচ্ছে ময়লাযুক্ত, ধুলাযুক্ত, ডাস্ট। ডার্ট ধুলাযুক্ত, ডার্ট। ডার্টি ধুলাযুক্ত, ডার্ট, এই আর কি। আচ্ছা, এখন তোমরা গতকালকে তো লিখেছো, সামারি করেছো তোমরা। গতকালকে সামারিটা তো আমার কাছে আসছে, আমি দেখছি, আবার প্রবলেম থেকে বলে দেব। আর আজকের সামারিটা আমার সাথে তোমরা মিলিয়ে নিবা, গতকালের যে সামারি কাজ ছিল ওটা তোমাদেরকে দিচ্ছি আমি, বের করতে যতটুকু সময় লাগে। আচ্ছা স্যার, হ্যালো, হ্যালো, স্যার কি শুনতেছে না? স্যার তো মেবি অনলাইনে আছে। শুনে না কেন তবে? আর ইয়েটা লাগবে, দেখো তো কালকে যে দিয়েছিলাম আমি সামারি প্রশ্নোত্তরের পরে, এই দেখো তোমরা এটাকে আবার আজকে স্ক্রিনশট নিয়ে তোমাদের লেখাটার সাথে একটু ম্যাচ করবে, করে পার্থক্যটা ধরতে পারলে দেখবা যে তোমরা লেখা শিখে গেছো। সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস যদি সারা বছর থাকে ইনশাআল্লাহ একদিন শিখে যাবা পরীক্ষা আসতে আসতে। এই দেখো, ফাইনাল এইচএসসি দিতে দিতে তোমরা অনেক স্কিল হয়ে যাবা, লেখা যদি নিয়মিত পড়ো শেখো, মিলিয়ে নাও আমার লেখার সাথে, তাহলে ইনশাআল্লাহ ভালো পারবা। এই দেখো সামারি করেছি আমি এতটুকু। সামারি কিন্তু কত বড় একটা ছিল কম্প্রিহেনশন, মনে আছে কালকের কম্প্রিহেনশনটা কত বড়, সেই জন্য সামারিটা এরকম হয়েছে, তাছাড়া সামারি আরো ছোট হতো। ঠিক আছে, 10টা মার্কস আছে সামারিতে। সামারিতে যে তোমাদেরকে বলেছি বনসাই অফ এ ট্রি, একটা গাছের মাথা থেকে পা পর্যন্ত সবই দেখতে পাবো, ছোট আকারে দেখতে পাবো, হ্যাঁ সেটা সামারি। তোমরা এইটুকু স্ক্রিনশট নাও, আমি বাকিটা দিচ্ছি, সামারি করে দেবো তোমাদেরকে। চালু নাও, স্ক্রিনশট নিয়েছো গতকালকেরটা, অর্থাৎ ট্রাফিক জ্যামের উপরে সামারি। এটা যে 3 নাম্বার কোশ্চেনে আসে 10 মার্ক, আর থিমে থাকে 8 মার্ক। নাও হয়েছে সামারিটা সবার? জি স্যার। নিচেটা যাই, ওই একই সামারি, এই যেখানে শেষ হলো। শেষ করো, আমি একটা রিডিং দিতে আমাদের লিঙ্কটা শেষ হবে, আমরা পরের লিঙ্কে আবার পরবর্তী পড়া পড়বো। দেখো সবাই,
পরের পড়া হবে আমাদের লেসন 4 দিয়ে আজকে ইউনিট 3 শেষ, ইউনিট 2 শেষ করে দিচ্ছি। সামারাইজ দ্য প্যাসেজ অ্যাবাভ, যেটা আমাদের পরীক্ষাতে থাকে, হ্যাঁ, অ্যাবাভ থাক আর নিচে থাক, বিলো থাক, বুঝবাজে 3 নাম্বার যে সামারি আসবে প্যাসেজ, ওটা সামারি। The speaker in the passage mentions his jam-prone condition. Jam-prone মানে হচ্ছে জ্যামে আবদ্ধ অবস্থা। In a case of CNG, CNG এর খাঁচার ভিতরে, of which driver, যার ড্রাইভার was rent